ইতিহাস সাক্ষী আছে যে যাদের রাজনীতিতে ঢুকে খুব তাড়াহুড়ো থাকে তারা কিন্তু রাজনীতিতে একটা বড় জায়গায় পৌঁছতে পারে না। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এটাও কিন্তু এক রকমের মগজ ধোলাই, এটাও কিন্তু এক রকমের ফিয়ার সাইকোসিস, যে ভয় দেখিয়ে যদি এবার বাঙালিদের দমানো যায়। সেটা নিয়ে বলতে গেলে একটাই কথা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না এই হটকারিতা করে এই কিছু মাসের মধ্যে করে হয় না। করছেন, নিশ্চিতভাবে করুন, কিন্তু একটা প্রসেস ফলো করে করতে হবে। আমরা জিএসটির মতন ডিমনিটাইজেশনের মতন আমরা হটকারিতা কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে দেব না। সব থেকে আগে তাহলে এই লোকসভাটা ভ্রান্ত, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক, প্রত্যেকে রিজাইন করুন, ফ্রেশ ইলেকশন হোক। এটা তো খুব সিম্পল লজিক। যাদের কাজ সেটা ঠিক করে করুন। আশেপাশে দেশের রাজনৈতিক অবস্থা ঠিক নেই, আমাদের বজেটটাকে ঠিক করে সিকিউর করুন। রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠা এবং রাজনীতি দেখে বড় হয়ে ওঠা। আজ আমার সঙ্গে রয়েছেন কলকাতা শহরের উপমহানাগরিক অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ। প্রিয়দর্শিনী আজকে আমার সঙ্গে রয়েছে বাংলা হান্টে, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মহানাগরিক এবং উপমহানাগরিক দুজনেরই মেয়ের নাম প্রিয়দর্শিনী, এটা কি নিতান্তই কোইন্সিডেন্স? দেখুন, দুজনেই ডানপন্থী রাজনীতির প্রোডাক্ট। কংগ্রেস করেছেন দুজনেই এক সময়, এবং ওই সময় যারা কংগ্রেস করেছেন তারা একদম ডাইহার্ট ফ্যান ছিলেন ইন্দিরা গান্ধীজির। এবং প্রিয়দর্শিনী হচ্ছে ইন্দিরা গান্ধীকে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি ইন্দিরা গান্ধীর জন্য তিনি রেখেছিলেন। এবং সেই সময় একটা, আমার মনে হয় যারা ইন্দিরা গান্ধী ফ্যান ছিল তাদের একটা ট্রেন্ড ছিল, তো যার দরুন বাবাও এই নামটা হয়তো আমার জন্য বেছে নিয়েছে, হয়তো ইন্দিরা না হলেও প্রিয়দর্শিনী। আর আমার মনে হয় ববি আঙ্কেলেরও সেই ব্যাপারই হয়েছে যে ইন্দিরা গান্ধীর নামে তার কন্যার নামকরণ তিনি করেছেন। হ্যাঁ, তো সেখান থেকেই আমার মনে হয় দুই প্রিয়দর্শিনী। আচ্ছা, দুজনেই একজন মহিলা তৃণমূল কংগ্রেসে আর তুমি হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসে, মানে এরকম দু জায়গায়, মানে সেটা কি মানে এক প্রিয়দর্শিনী এই যুবতে থাকবে, এক প্রিয়দর্শিনী মহিলা এই ব্যাপারটা কাজ করছে? না না, আসলে ছোটবেলা থেকেই দুই প্রিয়দর্শিনী খুব ভালো বন্ধু একে অপরের, এবং পারিবারিক বন্ধুত্ব আমাদের। আর এখন গিয়ে একটা নতুন অ্যাঙ্গেল অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা রাজনীতিতে আছি, ও মহিলা কংগ্রেসে, আমি যুবতে। কিন্তু এই রাজনীতিতে সক্রিয়ভাবে আসার বহু বছর আগে থেকে আমরা দুজনে বন্ধু। তো মানে বন্ধু যখন বলছো তখন একটা বিষয় জানতেই হয়, যেহেতু দুজনে একই রাজনৈতিক দলে রয়েছে, যদিও দুটো আলাদা পার্ট, তো সেখানে কি কোনো টক্কর রয়েছে দুজনের মধ্যে? একেবারেই না। আমার মনে হয় আমরা এতই ভালো বন্ধু, আমরা একে অপরকে সাহায্য, সাপোর্ট এবং এগিয়ে চলার জন্য অনেক বেশি উৎসাহ যোগাই। এই একদম নিম্নমানের কম্পিটিশন আমাদের একে অপরের মধ্যে নেই। যদি প্রিয়দর্শিনী, আমি তোকে ডাকনাম ধরেই ডাকি, টয়না যদি এগিয়ে যায় আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হবে না। এবং সিমিলারলি আমিও যদি এগিয়ে যাই, টয়নাও খুব আনন্দিত হবে আমার জন্য। আচ্ছা, এই যে তুমি রাজনীতিতে আসা, তুমি 2021 সাল থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দিয়েছো, এটা কত মানে ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠা বা বাবাকে দেখে, নাকি আরো কোনো ইন্সপিরেশন আছে? ছোটবেলা থেকে রাজনীতিকে খুব ভালোবেসেছি এবং দুহাত খুলে আপন করে নিয়েছি, এটা বলবো না। কারণ ছোটবেলায় একটু রাগ ছিল রাজনীতির ওপর, কারণ এই রাজনীতির জন্য আমি বাবাকে যতটা বেশি আমি পেতে, মানে অন্যান্য বাচ্চারা তাদের বাবাদের পায়, আমি অতটা আমার বাবাকে কিন্তু পাইনি। বাবা যথেষ্ট চেষ্টা করতো সময় দেওয়ার আমাদেরকে, পরিবারকে, কিন্তু সেই সময় যুব কংগ্রেস থেকে এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, অধিকাংশ সময় তিনি জেলায় জেলায় ঘুরে বেড়াতেন। আমার স্কুলের রিপোর্ট কার্ড থেকে শুরু করে প্যারেন্ট টিচার মিটিং থেকে শুরু করে সবকিছুই মা করতেন। বাবাকে খুব ভালোবাসি, তাই জন্য বাবাকে মিস করতাম, তাই রাজনীতির ওপর রাগটা গিয়ে পড়তো। যত বড় হলাম আস্তে আস্তে বুঝতে পারলাম যে আজকে আমার বাবাকে এতজন ভালোবাসে, সম্মান করে, কতজনের জীবন ছুঁয়েছে আমার বাবা, অ্যাজ এ পার্ট অফ হিজ সোশ্যাল ওয়ার্ক। এটা হতো না যদি বাবার রাজনৈতিক প্ল্যাটফর্মটা না থাকতো। তাই হ্যাঁ, খুব বেশি ভালোবেসেছি রাজনীতিকে ছোটবেলা থেকে বলবো না, কিন্তু এখন সক্রিয় রাজনীতিতে ঢুকে
এমন একটা মানে কি বলবো, এমন একটা স্বাদ পেয়েছি রাজনীতির এবং সমাজ সেবার, যেখান থেকে ঘুরে পিছিয়ে হটে যাওয়ার আর কোনো রাস্তা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 2021 সালে যখন অতীন ঘোষ টিকিট পায় যখন এমএলএ লড়াইতে, তখন সেই লড়াইতে তুমি আর কি প্রধান কাণ্ডারি হিসেবে বাবার সঙ্গে একদম পাশে চলেছো। তো এবার সামনেই বিধানসভা ভোট 2026-এ, তো সেক্ষেত্রে কি এবারও যেহেতু তুমি এখন যুব তৃণমূল কংগ্রেসে রয়েছো, একটা সক্রিয় রাজনীতিতে রয়েছো, তো তোমার এমএলএ সিটে দাঁড়ানোর বেশি মানে টিকিট পাওয়ার বেশি অঙ্গীকার থাকবে, নাকি বাবার টিকিট পাবে সেই লড়াইটাই তুমি লড়বে, এরকম চাহিদা রয়েছে? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। 2021 সালের আগেও যত নির্বাচন হয়েছে পেপার ওয়ার্ক ব্যাক অফিসের কাজে আমি ইনভলভ ছিলাম। 2021-এ একেবারে যাকে বলে কোমর বেঁধে নেমে পড়া, কারণ পেপার ওয়ার্ক ব্যাক অফিসের কাজ করতে করতে চিফ ইলেকশন এজেন্টের দায়িত্ব পেলাম এবং পুরো ইলেকশন প্রক্রিয়া, বিশাল পেপার ওয়ার্ক, নমিনেশন, মক পোল থেকে শুরু করে নির্বাচনের দিন এবং তার পরবর্তীকালে কাউন্টিং, তারপরে অ্যাকাউন্টস ফাইল করা, সবকিছু করে মানে একটা মারাত্মক একটা ইচ্ছে জাগলো যে এটাই হয়তো দিস ইজ মাই কলিং, এটাই হয়তো আমি করতে চাই। তাই সক্রিয় রাজনীতিতে এবং তারপর থেকেই কর্মীদের সাথে যোগাযোগ করা এবং নানান জায়গায়, তারপরে তো রাজ্য স্তরের একটি পদ এবং গোটা রাজ্যে ঘুরে বেরিয়ে প্রচার করবার সুযোগ। এইবারে আসি আপনার দ্বিতীয় প্রশ্নের দিকে। আমার প্রথমত নাম্বার 1, আমার খুব তাড়াহুড়ো নেই, কারণ ইতিহাস সাক্ষী আছে যে যাদের রাজনীতিতে ঢুকে খুব তাড়াহুড়ো থাকে তারা কিন্তু রাজনীতিতে একটা বড় জায়গায় পৌঁছতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এখনো পর্যন্ত নিজেকে রাজনৈতিক ছাত্রী হিসেবে কনসিডার করি। যেখানে আমার বাবা আমার কাছে একটা রাজনীতির মানে পুরো কলেজের প্রিন্সিপাল, সেখানে আমি একজন ছাত্রী মাত্র, আমি এখনো শিখছি। আমি কর্মী বলে নিজেকে পরিচয় দিতে খুব বেশি পছন্দ করি রাদার দেন নেত্রী। তো সেদিক থেকে দেখতে গেলে আমি আমার মতো নিজেকে তৈরি করছি, আমি খাটছি, আমি পরিশ্রম করছি, আমি দলের প্রচার করছি। আমি এমনভাবে নিজেকে তৈরি করব যাতে দল কোনোদিনও যদি আমাকে সঠিক মনে করে দল ডেকে এনে আমাকে টিকিট দেবে, আমাকে গিয়ে চাইতে হবে না যে 26 এসে চলে এলো টিকিট দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদের দলের যিনি সেনাপতি, হ্যাঁ, তো সেকেন্ড ইন কমান্ড বলা যায়, তো তিনি তো একদম যুব সমাজকে তুলে আনতে বেশি আগ্রহী, পুরনোদেরকে বাদ দিয়ে। তো সেক্ষেত্রে বলা যায় যে তুমি সুন্দরী একজন, তারপরে হচ্ছে একদম এডুকেটেড, যেটা আর কি চাই যে ভালোভাবে কাজ করা বা দৌড়ে কাজ করা এমএলএদের। তো সেক্ষেত্রে সেই যদি তুমি এইবার 2026-এ টিকিট পাও, সেক্ষেত্রে অতীন ঘোষ তোমার বাবাও টিকিট পাচ্ছে, তুমিও টিকিট পাচ্ছ, তো সেক্ষেত্রে লড়াইটা কোন জায়গায় পৌঁছবে? প্রথমত আপনার এই পুরো প্রশ্নটা কিছু মনে করবেন না, খুব ভ্রান্ত। ফার্স্ট অফ অল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনও পুরনোদের কেটে নতুনদের জায়গা করে দেওয়ার কথা বলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে যে পুরনো এবং নতুনের সামঞ্জস্য, একটা ব্যালেন্স, এবং যেটা আমার মনে হয় অত্যন্ত যুক্তিযুক্ত। কারণ একদিকে যারা প্রবীণ তারা তাদের যে মানে অসামান্য অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ছাড়া আমাদের পার্টি দাঁড়িয়ে থাকতে পারে না। আর নবীনদের যে একদম কি বলবো কাজ করবার যে স্পৃহা এবং তাদের যে উৎসাহ, তাদের কর্ম দক্ষতা, সেইটাও একটা পার্টির পক্ষে খুবই ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি, তিনি কিন্তু সবসময় নবীন এবং প্রবীণের মধ্যে সামঞ্জস্যের কথা বলেছেন। আমরা একে অপরের পরিপূরক, আমরা একজনকে অফ করে আরেকজন শাইন করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, এই যে এই টিকিট পাওয়া নিয়ে কথা বলছেন, এটা প্রথম আপনাদের থেকেই শুনছি। আমি এটা কোনোদিনও এরম ভাবে ভাবিনি এবং আগামী দিনেও ভাবতে চাই না। আমি বারবার করে বলছি যে আমি যেটার ব্যাপারে এখন ভাবছি না, আমাকে যেই জিনিসটা এখন ইন্টারেস্ট করে না, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে দলের জন্য প্রচার করবে 2026, আমি বলবো ফাটিয়ে প্রচার করব, বাবার ইলেকশনটাও করব, অন্যান্য জায়গায় যেখানে যেতে বলবে, যেই জেলায় যেতে বলবো যাবো, মাইক ধরবো, প্রচার করবো দলের জন্য। তো আপনি যদি জিজ্ঞেস করেন টিকিটের জন্য আপনি কি প্রিপেয়ার্ড কি না প্রিপেয়ার্ড, আমি ওইদিকে ভাবিনি, ওই অ্যাঙ্গেলটাই আমি এক্সপ্লোর করিনি। তো আমি তার উত্তর আপনাকে কি করে দিতে পারবো? আবারও বলছি, আমার কোনো তাড়াহুড়ো নেই।
আমি আছি, আমি শিখছি, আমি করছি, যেদিন দল ঠিক বুঝবে সেদিন দল আমার টিকিট দেবে। হ্যাঁ, সেটা তো তুমি ভাবোনি, সেটা খুব ভালো কথা, কিন্তু যেহেতু দলের সেনাপতি নতুনদেরকে এগিয়ে দিতেই বেশি পছন্দ, নতুনদেরকে শুধু এই টিকিট নিয়ে এগোতে হবে? আমি ধরুন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, আপনি জানেন আজকে আমি যদি একটা ধরে নিন কথার কথা বলছি, একটা ওয়ার্ডের টিকিট পাই, আমার কাজটা ওই ওয়ার্ডের 4 দেওয়ালের মধ্যে আমায় করতে হবে, কারণ আই এম অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট ওয়ার্ড। কিন্তু আমি যদি আজকে যেই জায়গায় একটা রাজ্য স্তরের আমার পদ আছে, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, সেই ক্ষেত্রে আমার ক্ষমতা আছে, আমি গোটা রাজ্যের জুড়ে ঘুরে বেরিয়ে চষে বেরিয়ে যুব সংগঠনকে আমি সংগঠিত করতে পারবো, আমি তাদেরকে আমার দলের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে পারবো, আরো নতুন যুব সমাজ থেকে ফ্রেশ মুখ তুলে আনতে পারবো। কাজের পড়াশোনা কতটা বেশি, তো সবসময় এই কাজ করতে গেলে নিশ্চয়ই টিকিট একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু টিকিট ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায়, এবং সেটা আমি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। আমি 2024-এ মানে আমি আমাদের দলের আমি মুখপাত্র নই, আমি আমাদের দলের কোনো অ্যাসাইন্ড ক্যাম্পেইনার নই, কিন্তু তবুও দল আমাকে সুযোগ করে দিয়েছে, এবং আমি প্রায় 10 থেকে 11টা লোকসভা কেন্দ্রে গিয়ে এই 1-1.5 মাসের স্প্যানে আমি প্রচার করেছি। আমি যে কাজ করে যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছি, সেটা আমার মনে হয় না মানে কোনো টিকিট পেয়ে বা কোনো রকম একটা ইলেক্টেড পদ পেয়ে সেটা আমি কোনোদিনও পেতে পারবো। দলকে আমি সবসময় আগে রাখছি, দলকে আমি সবসময় অগ্রাধিকার দিচ্ছি, এবং দলের কাজ করতে করতে যদি কোনোদিনও ইট বিকামস ইম্পর্টেন্ট যে আমাকে টিকিট নিয়ে আবার কাজ করতে হবে, তখন না। একদম। আরো যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি যেহেতু যুব তৃণমূল কংগ্রেসে রয়েছে, এবং যুবদের এখন অনেক ধরনের সমস্যা, বিরোধীদের আকছার অভিযোগ যে হচ্ছে চাকরি নেই, যুবরা চলে যাচ্ছে মানে একটা জায়গায় দাঁড়িয়ে, তারপরে আন্দোলন তো চলছেই, জানো যে চাকরিহারারা বিভিন্ন এত 26,000 শিক্ষকের যারা চাকরি করতো চাকরি চলে গেছে, তো তুমি এই জায়গায় দাঁড়িয়ে এটাকে নিয়ে কি ভাবছো? দেখুন, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যে অভাব, অভিযোগ, দাবি দেওয়ার কথা যেটা বলছেন, আজকে আমাদের দল এত বছর হয়ে গেল ক্ষমতায় আছে, তো ইট ইজ ভেরি অবভিয়াস যে একটা সার্টেন ডিগ্রি অ্যান্টি ইনকামবেন্সি হবে, এবং এটা কোনো দল যারা ক্ষমতায় থেকেছে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেনি। কিন্তু আমরা মানুষের দাবি দেওয়া, তাদের অভিযোগকে আমরা গঠনমূলক বিরোধিতা হিসেবে আমরা গ্রহণ করি, এবং যেখানে যেখানে কোনো ভুল ভ্রান্তি আছে সেখানে তৎক্ষণাৎ আমাদের দলের একটি অবস্থান থাকে, এবং আমাদের দল তার জন্য যথাযথ কিছু স্টেপস যেগুলো নেওয়ার সেগুলো নেয়। এবারে আপনি বলছেন যে আন্দোলন চলছে, আজকে আমাদের রাজ্যে একটা গণতান্ত্রিক আবহাওয়া আছে, তার জন্য তো আন্দোলনটা হতে পারছে। আমার মনে হয় না, আমি আবার রাজনৈতিক অ্যাঙ্গেলে ঢুকে যাচ্ছি, আপনি ভিন রাজ্যগুলোয় গিয়ে দেখুন যেখানে আন্দোলনের কণ্ঠস্বরকে কিভাবে দাবিয়ে দেওয়া হয়, কারণ গণতন্ত্র সেই রাজ্যগুলোয় নেই। আর নির্দিষ্টভাবে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোর কথা আমি বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজকে আন্দোলন হচ্ছে, নিশ্চয়ই ভাবে হচ্ছে, কিন্তু সরকার যেখানে দেখছে যে মানুষ সরকারের যদি ভুল ধরিয়ে দেয়, সেই ভুল বা ভ্রান্তি নিয়ে সরকার অবস্থান নিচ্ছে, তারা কিছু স্টেপস নিচ্ছে, এবং যেখানে অনেক রকম তো অভাব অভিযোগের কথা তো মানুষ রাজনীতি করার জন্য মার্কেটে ছেড়ে দেয়, সেটা আমাদের যারা মুখপাত্ররা, যারা দলীয় প্রবক্তারা, তারা একদম যথাযথভাবে তারা সেটাকে ফাইট আউট করছে মিডিয়াতে। সব রকম ভাবে একটা খুব সুন্দর গণতান্ত্রিক ভাবে জিনিসটা চলছে। অনেকে আছে যারা কম্পিউটারের পেছনে বসে, ফেসবুকের পেছনে বসে তারা অনেক আন্দোলন করে, কিন্তু তাদেরকে দেখবেন তারা সক্রিয় রাজনীতিতে বা একেবারে মাঠে পথে ঘাটে তাদের দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি যেহেতু খুবই নতুন বলতে পারেন রাজনীতিতে, কিন্তু একেবারে রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে করছি তো রাজনীতিটা, তাই জন্য আমিও উপলব্ধি করতে পারছি যে না, আমি কোনো খারাপ রাস্তার দিকে আমি যাচ্ছি না। আমি জানি আমার দলের ভাবমূর্তি, আমি জানি আমার দলের প্রিন্সিপালস, আমার দলের গোল একদম সঠিক জায়গা, এবং সেটা আমার গোলের সাথে অ্যালাইন করছে, তাই জন্যই আমি তৃণমূল কংগ্রেস দল। এই যে 26,000 শিক্ষক যারা চাকরি করতো তারা আজকে চাকরি হারা, এদেরকে নিয়ে আপনি একজন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়ে এদের জন্য কি বার্তা দেবেন, মানে এদের পরিস্থিতিটা ভেবে কি?
আপনারা আমি আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে সরকারের উপর ভরসা রাখতে হবে। সরকার চেষ্টা করছে যাতে খুব দ্রুত এই জটিলতা থেকে তারা মুক্তি পায়। কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আপনি দেখেছেন বিরোধীরা এই পরীক্ষা নিয়েও নানান রকমের তাদের বক্তব্য, নানান রকমের আক্রমণ হয়েছে, কিন্তু ওভারঅল আমরা দেখেছি খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় বহু ভিন রাজ্যের এবং বহু বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা এসে এখানে আজকে এখানে পরীক্ষা দিয়েছে। তো যেটা হচ্ছে খুব সুষ্ঠুভাবে হচ্ছে, কোর্টের নির্দেশ পালন করে হচ্ছে, সরকারের উপর ভরসা রাখতে হবে এবং আমরা এই জটিলতা থেকে নিশ্চিতভাবে নিষ্কৃতি পাবো, এটা বিশ্বাস করি। যেহেতু 2026-এর নির্বাচন এবং কেন্দ্র থেকে সবসময় বলা হচ্ছে না, বিভিন্ন রাজ্যে হয়েওছে, বেশ কতগুলো রাজ্যে SIR। হ্যাঁ, তো এই SIR নিয়ে এবং তোমাদের দলের যেটা স্ট্যান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছে যে SIR করতে দেওয়া যাবে না। এবং আমরা এর আগেও যখন লোকসভা ভোট বা বিধানসভা ভোট হয়েছে তখন আমরা CAA একটা কথা শুনেছিলাম, এবং এখন এই বছর শুনছি CAA এবার একটা নতুন কথা শুনছি যে SIR। তো এটা নিয়ে কি বলবে? SIR নিয়ে বলতে গেলে একটাই কথা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না এই হটকারিতা করে এই কিছু মাসের মধ্যে করে হয় না, যেটা 3-4 বছরের প্রসেস। এই যে ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকারের একটা প্রবণতা যে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হটকারিতা করে কিছু অ্যাক্টিভিটিস করবে, যার সরাসরি প্রভাব কিন্তু আমাদের নাগরিকদের জীবনে পড়ে। যেমন আমরা ডিমনিটাইজেশন, নোটবন্দি আমরা দেখেছি, আমরা GST রোল আউট দেখেছি, কমপ্লিটলি আনপ্ল্যান্ড, অপরিকল্পিত একটা GST রোল আউট, যার মাসুল আমাকে আপনাকে এত বছর গুনতে হয়েছে। হটকারিতা করে কোনো সিদ্ধান্ত হয় না, SIRটাও হটকারিতা করে সিদ্ধান্ত। সামনে বিহারের ভোট, তারপরের বছর বাংলার ভোট, কিভাবে মানুষকে মানে কি বলবো বিভ্রান্ত করা যায়, কিভাবে কি বলবো বৈধ ভোটারদের কেটে বের করে অবৈধ ভোটার ঢুকিয়ে কিভাবে একটা প্রক্রিয়া এমন ভাবে করা যায় যাতে মানুষ একেবারে কনফিউজড হয়ে যায় এবং তারা গদি দখলের লড়াইয়ে জিততে পারে। আমার ব্যক্তিগত মত একটাই, এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট এবং সিম্পল লজিক বলেছেন। SIR করার দরুন আপনারা বলছেন যে একটি ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছে যে এই ভোটার তালিকায় গড়মিল আছে, ঠিক আছে, তর্কের খাতিরে আমরা মেনে নিলাম গড়মিল আছে। এই ভোটার তালিকা ব্যবহার করে 2026-এর লোকসভা ভোট হয়েছে। এবার এই ভোটার তালিকায় যদি গড়মিল থাকে এবং তাই জন্য যদি SIR করতে হয়, তাহলে এই ভোটার তালিকার উপর ভিত্তি করে তো আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আজকে এতগুলো মন্ত্রিসভায় মন্ত্রীরা তারা বসে আছেন, লোকসভা গোটা লোকসভা নির্বাচিত হয়েছে, তারা আমার আর আপনার হয়ে, আমাদের দেশের 140 কোটি জনতার হয়ে তারা পলিসি ফ্রেম করছে। তো সব থেকে আগে তাহলে এই লোকসভাটা ভ্রান্ত, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক, প্রত্যেকে রিজাইন করুক, ফ্রেশ ইলেকশন হোক। এটা তো খুব সিম্পল লজিক। এই লিস্টটাই যদি ভুল হয় তাহলে আপনারা পথ ছেড়ে দিন, ভুল লিস্টের উপর বেসিস করে তো আপনারা নির্বাচিত হয়েছেন, সেটা আপনারা ছাড়বেন না। কিন্তু পরের নির্বাচনে গদি দখল করার জন্য আপনারা SIR করবেন, এটা তো দুটো একসাথে হয় না। তারপরে আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রীয় সরকারে আমাদের ইলেকশন কমিশনের এগেনস্টে যে আমাদের বিরোধী দল নেতা পার্লামেন্টে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তার কিছু মাস আগে নেতাজি ইন্ডোর থেকে আমাদের দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কাগজ দেখিয়ে কিন্তু এই এক কথা বলে দিয়েছিলেন যে একটি এপিক নাম্বার, একাধিক ভোটার, একটি অ্যাড্রেস, 80-85 থেকে বেশি জন ভোটার, এবং কোথাও একটা বিশাল একটা গড়মিল চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেখানে পুরো এক্সারসাইজটাই একটা ভ্রান্ত, সেখানে আমরা দেখছি যে এই এক্সারসাইজের বেসিসে আমরা একটা গোটা সরকার দাঁড়িয়ে আছে এবং তারা আমাদের হয়ে পলিসি ফ্রেম করছে। এটা তো হতে পারে না, এটা কোনো মতেই আমরা মানতে পারি না। তাই SIR করছেন, নিশ্চিতভাবে করুন, কিন্তু একটা প্রসেস ফলো করে করতে হবে। আমরা GSTর মতন, ডিমনিটাইজেশনের মতন আমরা হটকারিতার কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে দেব না, কারণ এর প্রভাব সরাসরি ভাবে আমাদের উপরে এসে পড়বে।
একদমই। আর যেটা আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু যুবদের নিয়েই আমি বেশি কথা বলছি, যেহেতু তুমি যুব কংগ্রেসের যুব তৃণমূলের একজন নেত্রী, তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দেখলাম, আমরা শ্রীলঙ্কা দেখলাম, এখন এই মুহূর্তে নেপালের একদম অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানকার প্রধানমন্ত্রী একদম যাকে বলে মানে পদত্যাগ করে দিয়েছেন এবং পালাচ্ছেন একেবারে লেজ গুটিয়ে বলা যায়। তো এইটা নিয়ে মানে কি বলবে, যদি অনেকেই বলছে বিরোধীদের তরফ থেকে যে বাংলাতেও এরকম কিছু হতে পারে, তোমাদের দলের নেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনিও এরকম একটা আভাস দিয়েছেন যে এরকম করার চেষ্টা হচ্ছে বাংলাতেও। মানে দেখুন, এই যে একটা নেতিবাচক প্রভাব আমাদের বাংলায় ফেলা, এর পেছনে তো একটা বড় কারণ আছেই, আপনারা জানেন। এটা হচ্ছে গদি দখলের লড়াই, আর কিছুই না। এক জায়গায় যেখানে গোটা দেশে ভারতীয় জনতা পার্টি তারা তাদের অশ্বমেধের ঘোড়া টগবগিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাংলা কোনোভাবে তারা গ্রাস করতে পারছে না। অনেক রকম ভাবে চেষ্টা করেছে, অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করবার চেষ্টা করেছে, যেখানে কার্যত বাংলার একদম মুখ থুবড়ে পড়া উচিত এবং সিদ্ধারা নরম করে বর্ষতা স্বীকার করা উচিত, করেনি বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেননি। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এটাও কিন্তু এক রকমের মগজ ধোলাই, এটাও কিন্তু এক রকমের ফিয়ার সাইকোসিস, যে ভয় দেখিয়ে যদি এবার বাঙালিদের দমানো যায়, সেটাও করতে পারছেন না। ভিন রাজ্যে প্রত্যেকটা শ্রমিককে দিদি বলে দিয়েছেন যে তোমরা চলে এসো, শ্রমশ্রীর মাধ্যমে তোমাদের পয়সা আমরা দেবো, আমাদের সরকার দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু নেই যেটা এরা করবে না যাতে বাংলাকে অশান্ত করা যায়। আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যেই দাঙ্গার পরিস্থিতি তৈরি করবার চেষ্টা হচ্ছিল কোনো এক জায়গায় বাংলায়, বা যেরকম ভাবে আর্মস ডিসকভার্ড হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কোনো একজন কার্যকর্তার বাড়ি থেকে ওয়েপেন্স আইডেন্টিফাই করে বের করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কালচার আমাদের বাংলায় কোনোদিনও ছিল না। আমরা জয় সিয়ারাম বলি, আমরাও হনুমান চালিসা পড়ি, কিন্তু রামনবমীতে কোনোদিনও দেখেছেন অস্ত্র বার করে, গুলি, বন্দুক, তরোয়াল বার করে ঝনঝনিয়ে মিছিল হচ্ছে? আমার কলকাতার বুকে হাওড়ায় বলুন বা কলকাতার আমাদের কাশীপুরের দিকে বিশাল মিছিল আজ না বিগত 50-70 বছর ধরে বেরোচ্ছে। কোনোদিনও এই সংস্কৃতি আমরা দেখিনি। এই অপসংস্কৃতি বাংলায় এসেছে, তাই মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে হ্যাঁ, এরম একটা অরাজকতা সৃষ্টি করবার প্রচেষ্টা চলছে, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা আমরা সদা সর্বদা আমরা মানে কি বলবো অ্যালার্ট, এবং এরম কোনো কিছু আমাদের প্রশাসন হতে দেবে না, আমরা নিশ্চিত। কিন্তু তা বলে অন্য রাজ্যে, অন্য দেশে যেগুলো হচ্ছে সেটা খুবই ভাবিয়ে তোলার একটা ব্যাপার, স্পেশালি নেপালে যেটা হচ্ছে। কারণ আমি আজকে দেখছিলাম নেপালে প্রায় পার্লামেন্ট একদম পুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তো আমাদের বাংলার যে উপরের পোর্শনটা, যেটা চিকেনস নেক বলি, তার দুদিকেই কিন্তু এই ঝামেলা কার্যত চলছে। তো আমাদের এই জিনিসটা নিয়ে খুবই সতর্ক, এবং আমি তো বলবো কেন্দ্রীয় সরকারের বিএসএফ কে সতর্ক হতে হবে। তারা তো বারবার বলে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, বিএসএফ এর দায়িত্বে কারা আছে? কেন্দ্রীয় সরকার আছে। তো আমি বলবো যে অযথা বিভ্রান্ত মানুষকে না করে যেটা নিজেদের কাজ সেটা ঠিক করে করুন। আশেপাশে দেশের রাজনৈতিক অবস্থা ঠিক নেই, আমাদের বর্ডারটাকে ঠিক করে সিকিউর করুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।